প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব কিভাবে আমাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতি তুমি যে ইউনিটেরই হও সকল ইউনিটের প্রস্তুতি তুমি কিভাবে 60 দিনের মধ্যে শেষ করতে পারবা। প্রথম কথা হচ্ছে কেন 60 দিনের মধ্যেই শেষ করতে হবে। ঠিক আছে, এই জিনিসটা তুমি যদি বুঝতে চাও তাহলে প্রথমে তোমাকে টাইমলাইনটা বুঝতে হবে। তুমি নর্মালি অ্যাডমিশনের জন্য 3 মাস সময় পাও। ঠিক আছে, মেডিকেলের ক্ষেত্রে হয়তো আরো 5 দিন 7 দিন একটু কম সময় পাও। তো এভারেজে চিন্তা করলে 3 মাস হচ্ছে তোমার ভর্তি পরীক্ষার জন্য সময়। এখন এই 3 মাসের মধ্যে তুমি যদি 3 মাসেই জাস্ট প্রিপারেশন নিতে নিতে শেষ করো তাহলে রিভিশন কখন দিবা, আবার তোমার হচ্ছে ওই যে বিভিন্ন লাস্টে যে মডেল টেস্ট টাইপের যে এক্সাম এগুলো তুমি কখন দিবা। তোমাকে প্রিপারেশন 3 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে, এরপরে রিভিশন শুরু করতে হবে। তুমি যদি একবার পরে পরীক্ষার হলে যাওয়ার চিন্তা করো তাহলে দেখবা যে তোমার ম্যাক্সিমাম পড়াই ভুলে গেছো। ঠিক আছে, তো ধরো তুমি 2 মাস আগের একটা পড়া তুমি কি 2 মাস পরে ওইটা থেকে আউটপুট দিতে পারবা না, তো ভুলে যাবা। তো তোমাকে পরীক্ষার আগে পুরো বই আবার রিভিশন দিতে হবে, 4টা বই একসাথে রিভিশন দেওয়ার অভ্যাস করতে হবে। তো এই জিনিসটা করতে তোমার অন্তত 1 মাসের মতো সময় দরকার আছে। এই জন্য আমরা প্রথমে দেখবো যে কিভাবে আমরা 2 মাস তথা 60 দিনের মধ্যে পুরো প্রিপারেশনটা কমপ্লিট করতে পারি। এখানে তোমরা ABC যত ইউনিট আছে সব ইউনিটের একটা গাইডলাইন পাবা। তো এটা একটু দেখা শুরু করি, চলো। প্রথমে আমরা সায়েন্সের একটা পার্ট দেখি। তোমরা যারা এই ইউনিটে পরীক্ষা দিবা, ঠিক আছে, অথবা মেডিকেলের প্রস্তুতির জন্য পরীক্ষা দিবা, প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিবা, তাদের জন্য প্রথমে দেখো আমরা এখানে 60 দিন ডে 1 লিখছি, তারপর হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার। প্রথমে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপারকে শেষ করব। এটার কারণ কি? কারণ কেমিস্ট্রি এমন একটা চ্যাপ্টার, এই কেমিস্ট্রির যে পড়াগুলো আছে এই সেম পড়া তোমার ফিজিক্সে আবার কয়েকটা চ্যাপ্টারে আছে। তার মানে কেমিস্ট্রি পড়ার সাথে সাথে তোমাদের ফিজিক্সের কয়েকটা চ্যাপ্টার পড়া হয়ে যাবে। ঠিক আছে, এখানে আমরা প্রথমে কেমিস্ট্রি পড়বো এবং কেমিস্ট্রির সাথে মিল আছে ফিজিক্সের যে চ্যাপ্টারগুলো ওগুলাকে আগে পড়বো। আরো কয়েকটা কারণ আছে কেমিস্ট্রিকে কেন বেশি এত গুরুত্ব দিতে বলতেছি আমি। এটার কারণ হচ্ছে তুমি বাংলাদেশের যেখানেই পরীক্ষা দাও তোমাকে কেমিস্ট্রি অ্যান্সার করতে হবে, অ্যান্ড কেমিস্ট্রিতে সবচেয়ে বেশি মার্কস। ঠিক আছে, যেমন ধরো তুমি মেডিকেলে পরীক্ষা দিবা, তাহলে তোমার বায়োলজির পরে সবচেয়ে বেশি মার্কস কোথায়? কেমিস্ট্রিতে। তারপরে ধরো ফিজিক্সে মাত্র 15 মার্ক, কিন্তু সবাই তোমরা ফিজিক্সে অনেক বেশি ইফোর্ট দাও, কিন্তু পরীক্ষার হলে তুমি আউটপুট দিতে পারবে না, কারণ ফিজিক্সে কোশ্চেন অনেক বেশি ঘুরাই ফেলতে পারে, অনেক হার্ড হয় অনেক সময়। ঠিক আছে, IIT থেকে কোশ্চেন তুলে দেয় যেমন ঢাকা ইউনিভার্সিটিতে। তো ওই কোশ্চেনগুলো তুমি কিন্তু অনেক বেশি প্রিপারেশন নিয়েও খুব ভালো একটা আউটপুট দিতে পারবে না। কিন্তু কেমিস্ট্রিতে নতুন করে প্রশ্ন করার জায়গায় নাই। তোমার বই থেকে ম্যাক্সিমাম প্রশ্ন একদম লাইনগুলো থেকে হুবহু তুলে দিবে, এবং সবগুলো প্রশ্নই কোনো না কোনোভাবে অলরেডি কোনো না কোনো ভর্তি পরীক্ষায় চলে আসছে, নতুন কোনো প্রশ্ন নাই। তো কেমিস্ট্রি প্রিপারেশনটা তুমি যদি নিতে পারো ভালোভাবে, তাহলে সকল ইউনিভার্সিটিতে তুমি খুব অল্প সময়ের মধ্যে একটা ভালো মার্কস তুলে ফেলতে পারবা। আরেকটা ব্যাপার হচ্ছে কি, কেমিস্ট্রির যে কোশ্চেনগুলো হয় ম্যাক্সিমামই হয় থিওরিটিক্যাল কোশ্চেন, ম্যাথ থাকে 2-3টা, বাকি সবই থিওরিটিক্যাল কোশ্চেন। আর ওই ম্যাথগুলো কি জাস্ট তোমার 2-3 লাইনের ক্যালকুলেশন। তো ব্যাপারটা হচ্ছে যে এখানে কেমিস্ট্রিতে আমরা যে কোনো জায়গায় পরীক্ষা দেই সবচেয়ে বেশি মার্কস তোলার সুযোগ আছে সবচেয়ে কম সময়ের মধ্যে। ঠিক আছে, তো এই জন্য কেমিস্ট্রিকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পুরো অ্যাডমিশন জার্নিতে পড়বো। অ্যান্ড কেমিস্ট্রিটা কিভাবে শেষ করবো দেখো, তুমি যেদিন প্রথম দিন পড়া শুরু করবা, প্রথম দিন তুমি কেমিস্ট্রির 5ম অধ্যায় পড়বা। কেন? কারণ প্রথম দিন তোমার একটু থিওরিটিক্যাল কোশ্চেন, মানে একটু এনার্জি আছে, তুমি প্রথম দিনে এই প্রথম অধ্যায়টা পড়ে ফেলো। আরেকটা ব্যাপার, প্রথম দিকে একটু বেশি লোড নিবা, কারণ প্রথম দিকে এনার্জি থাকে, মোটিভেশন থাকে, আস্তে আস্তে এগুলো কমে যাবে। এই জন্য প্রথম দিকে কেমিস্ট্রিটা তোমাদের পড়ে ফেলতে হবে। তো এখানে তোমাদের আরেকটা ব্যাপার বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে কেমিস্ট্রির পড়া অনেকদিন মনেও থাকে, অনেক পুরানা পড়া দিয়েও পরীক্ষা দিয়ে ফেলা যায়। ঠিক আছে, কিন্তু অন্যান্য সাবজেক্টে যেমন বায়োলজি কিন্তু তোমার পরীক্ষার আগে আগে পড়তে হয়, না হলে তুমি এগুলো ভুলে যাবা। তো ওই সাবজেক্টগুলো আমরা একটু দেরিতে পড়ার চেষ্টা করব, প্রথমে কেমিস্ট্রি শেষ করব। এখানে দেখো প্রথম দিন আমরা শুরু করব কি দিয়ে? 5ম অধ্যায় দিয়ে। তার মানে তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার যে 5th চ্যাপ্টারটা আছে এটা পুরোটাই তোমরা হচ্ছে কর্মমুখী রসায়ন পড়ে ফেলবা ভালো করে। পড়ে এখান থেকে কি কি পড়বা? অধ্যায়টা শেষ করার পর প্রথম কাজ হবে তোমার মেডিকেলের কোশ্চেন সলভ করা। মেডিকেলের কোশ্চেন সলভ করার ক্ষেত্রে তোমরা এখানে মেডিকেল এবং ডেন্টালের 2010 থেকে 2025 সাল পর্যন্ত যত প্রশ্ন আসছে সব প্রশ্ন ভালো করে পড়ে ফেলবা। অ্যান্ড প্রতিটা প্রশ্ন যেই এরিয়াটা থেকে হইছে, যেই ছকটা থেকে হইছে, যেই উদাহরণগুলো থেকে হইছে সবগুলা পড়ে ফেলতে হবে। দেখা গেছে যে তোমার একটা ধরো তোমার কলয়েডের উদাহরণ দিছে, পরের বার দেখবে যে সাসপেনশনের উদাহরণ তোমার পরীক্ষায় দিয়ে দিছে। তো এতটুকু তোমাকে কিন্তু পারতে হবে। মেডিকেলের কোশ্চেন প্রায় সবগুলো প্রশ্ন এভাবেই হয়, যে এরিয়াটা থেকে প্রশ্ন হয় ওই পুরো এরিয়াটা তোমাকে ভালো করে পড়ে ফেলতে হবে, পুরো ছকটা ভালো করে পড়তে হবে। ওই ধরনের আরো কোনো উদাহরণ থাকলে ওই উদাহরণগুলোও পড়ে ফেলতে হবে। আমার কথাটা কি বুঝছো? তাহলে প্রথমে মেডিকেলের কোশ্চেন পড়বা, এরপরে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন পড়বা। ঢাকা ইউনিভার্সিটি 2000 থেকে 2025 সাল পর্যন্ত সব কোশ্চেন তোমাকে সলভ করতে হবে। এরপরে তোমার এখানকার বোর্ডের কোশ্চেন সলভ করতে হবে 2015 সাল থেকে
2025 পর্যন্ত, এবার 26 পর্যন্ত। ঠিক আছে, 26 সালে তো পরীক্ষা হয়ে গেছে। তো বোর্ডের কোশ্চেন কেন পড়বা? প্রথমত বোর্ডের কোশ্চেন হুবহু রিপিট হয়, এটা হচ্ছে 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে বোর্ডের কোশ্চেনগুলো খুবই স্ট্যান্ডার্ড। তোমাকে যে কোচিং থেকে একটা বই ধরাই দেওয়া হবে, প্র্যাকটিস বুক, অমুক বুক তমুক বুক নামে, এই বই পড়ার চাইতে তোমার বোর্ডের কোশ্চেন ব্যাংক পড়া 1000 গুণ ভালো। কারণ প্রথমত এখান থেকে কোশ্চেনগুলো হুবহু তুলে দেয়, অ্যান্ড এই কোশ্চেনগুলো খুবই কোয়ালিটিফুল কোশ্চেন। এই কোশ্চেনগুলো দিয়ে অলরেডি 12 লাখ স্টুডেন্ট, 10 লাখ স্টুডেন্টকে জাজ করা হচ্ছে। সো এই হয়ে গেছে আর কি। তো এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট এই জন্য। তো তোমাদের বোর্ডের কোশ্চেনগুলো সলভ করতে হবে। এটা করলে তুমি দেখবে যে বইয়ের খুব বেশি ইম্পর্টেন্ট লাইন তোমার আর বাকি থাকবে না। এরপরে তোমার যদি আলাদাভাবে কোনো ইউনিভার্সিটির টার্গেট থাকে, সেক্ষেত্রে তুমি ওই ইউনিভার্সিটির বই আলাদা, মানে ওই ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংকের অধ্যায়গুলো, মানে প্রশ্নগুলো সলভ করতে পারো। এটা হচ্ছে তোমার এই 5ম অধ্যায়ের কাজ। অধ্যায়টা প্রথমে রিডিং দিবা, দিয়ে যদি পুরোটা রিডিং দেওয়ার ইচ্ছা না করে অ্যাটলিস্ট দাগানো লাইনগুলো পড়ো, মেডিকেলের কোশ্চেনগুলো বের করো, বের করে যে এরিয়াটা থেকে প্রশ্ন আসছে ওই এরিয়াটা ভালো করে পড়ে ফেলো। ঠিক আছে, এরপরে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকটা সলভ করবা, তারপরে হচ্ছে বোর্ডের কোশ্চেন সলভ করবা 15 সাল থেকে 26 সাল পর্যন্ত। আচ্ছা, এটা করলাম। এইটা করার পর তোমাদের মধ্যে অনেকেই আসো যারা হচ্ছে পরীক্ষায় বাংলা ইংরেজি দাগাবা। ঠিক আছে, তো বাংলা ইংরেজি যদি তুমি দাগাও, তাহলে প্রথম দিন তোমার কাজ হবে বাংলার 3টা গদ্য ওই একই দিনে পড়ে ফেলা। কিভাবে পড়বা? এখানে অধ্যায়টাকে একবার রিডিং দিবা মূল বই থেকে। রিডিং দেওয়ার পর প্রথম কাজ হবে তোমার ঢাকা ইউনিভার্সিটির ABCDE যত ইউনিট আছে, F ইউনিট, সব ইউনিটে তোমার বাংলা কোশ্চিন হয়। ওই সকল ইউনিটের বাংলা কোশ্চিন পড়তে হবে। ডিউর বাংলা MCQ গুলো ওই অধ্যায়গুলো থেকে যা যা আসছে ওগুলো পড়ে ফেলতে হবে। এরপরে তোমাকে করতে হবে কি, বোর্ডের যে কোশ্চিনগুলো আছে, এইটার হচ্ছে 2017 সাল থেকে 2026 সাল পর্যন্ত, মানে এইবার যে ভর্তি পরীক্ষা হইলো ওইটা পর্যন্ত যত প্রশ্ন আসছে সব প্রশ্ন ভালো করে সমাধান করে নিতে হবে। তাহলে এই কাজটুকু যদি তুমি করতে পারো, এরপরে তোমার কাজ হবে কি, এরপরে কাজ হবে যারা তোমরা হচ্ছে বি ইউনিটে পরীক্ষা দিবা অথবা মেডিকেলের প্রিপারেশন নিবা, তোমার ওই একই দিনে প্রাচীন বাংলার ইতিহাস এই টপিকটা পড়তে হবে। প্রাচীন বাংলার ইতিহাস, ঐতিহাসিক স্থান এবং স্থাপনা। ঠিক আছে, এই পুরো টপিকটা তোমার এখান থেকে পড়ে ফেলতে হবে। এখন এইটা তোমার যদি কোনো সাধারণ জ্ঞানের বই থাকে ওখান থেকে একবার রিডিং দিবা। দেওয়ার পরে কি করবা, এখান থেকে প্রথমে তোমার মেডিকেলের কোশ্চেন সলভ করবা, তারপরে ঢাকা ইউনিভার্সিটির বি, ডি এবং F ইউনিটে যে প্রশ্নগুলো আসছে ওগুলা পড়বা। কারণ ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন হচ্ছে বেঞ্চমার্ক। এইখানকার প্রশ্ন বাংলাদেশের যত জায়গায় পরীক্ষা হয়, ইভেন BCS-এও এই কোশ্চেন রিপিট হয়। তারপরে তোমাকে কি করতে হবে, BCS এর 2000 বিগত 40 বছরের কোশ্চেন, মানে 10ম BCS থেকে 50তম BCS পর্যন্ত যত প্রশ্ন আসছে জাস্ট ওই টপিকটা থেকে ওগুলো পড়ে ফেলতে হবে। এইটুকু তোমার কাজ। একদিনে দেখো কতগুলা পড়া। এডমিশনের পড়াটা হচ্ছে এইরকম। ঠিক আছে, তোমরা যেটা করো, এই যেমন ধরো এই অনেকে দেখি যে সাধারণ জ্ঞানের ক্লাস করো। ঠিক আছে, দুই একটা যদি কঠিন টপিক থাকে যেগুলো তুমি বুঝতেছো না, এটার জন্য একটা ছোট একটা মানে ভিডিও দেখতেছো, সেটা না হয় মানা যায়। আমি দেখি তোমরা 2 ঘন্টা 3 ঘন্টা করে সাধারণ জ্ঞানের ক্লাস করো। মানে এটা কি কোনো মানুষের কাজ? সাধারণ জ্ঞানে তুমি ক্লাস করবা কিসের জন্য? ওগুলা করে কি তোমার মনে থাকবে? তোমাকে নিজে পড়তে হবে। তোমার টিচার পারলে তো হবে না, তোমাকে পারতে হবে। এডমিশনের পড়াটা কমপ্লিটলি তোমার নিজের হাতে। তোমার পার্টিকুলার কোনো একটা টপিকের ভিডিও তুমি দেখতে পারো, পুরা ঘন্টাকে ঘন্টা লাইভ ক্লাস করো, তোমার 2 ঘন্টা 3 ঘন্টার ক্লাস করো, এইগুলা করলে তুমি জীবনে কোথাও চান্স পাবা না। ঠিক আছে, তোমাকে যেটা করতে হবে নিজে পড়তে হবে, পড়ে আয়ন্তে আনতে হবে, বারবার পরীক্ষা দিয়ে দিয়ে আনতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার, প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। অ্যান্ড সাধারণ জ্ঞান হচ্ছে এইগুলো হচ্ছে তোমার পড়া। এগুলো যেই পড়াটার কথা কমপ্লিট করতে বললাম, এইটা করতে তোমার মোটামুটি 10 থেকে 12 ঘন্টা সময় লাগবে। তার মানে দিনে তোমাকে 10 থেকে 12 ঘন্টা সময় মানে নিজে পড়ার জন্য মাস্ট দিতে হবে। ঠিক আছে, অন্যের ক্লাস দেখতেছো, অন্যের থেকে পড়ে নিচ্ছ, এগুলো হবে না। তুমি নিজে 10 ঘন্টা থেকে 12 ঘন্টা তোমাকে পড়তে হবে, তাহলে তুমি এই পড়াটা কমপ্লিট করতে পারবা। তুমি দেখো এগুলা যদি কমপ্লিট না করো তাহলে তো তোমার হবেই না। ওকে, যারা ধরো যে বি ইউনিটে পরীক্ষা দিবা শুধু, তাদের ক্ষেত্রে হয়তো একটু কম পড়লেও এটা পড়া কমপ্লিট করা সম্ভব। বাট যারা মেডিকেলের প্রিপারেশন নিবা তাদের কিন্তু 10 থেকে 12 ঘন্টা সময় লাগবেই। ওকে, আচ্ছা এরপরে আসো, এইটা গেল হচ্ছে আমার ডে 1 এর প্রিপারেশন। এবার আসো ডে 2। ডে 2-তে আমরা কি পড়বো দেখো, ডে 2-তে পড়বো হচ্ছে আমাদের কেমিস্ট্রির ফার্স্ট পেপারের প্রথম অধ্যায়টা পড়ে ফেলবো। এই অধ্যায়টাও আমাদের কি থিওরিটিক্যাল কোশ্চেন, সব থিওরিটিক্যাল পড়া, অধ্যায়টা পড়ে ফেলবো। পাশাপাশি এই অধ্যায়ের সাথে রিলেটেড টপিকগুলো কিন্তু তুমি দেখবা আবার হাজারি স্যারের যদি সেকেন্ড পেপার বইটা দেখো ওখানেও কিন্তু আছে। যেমন ধরো টাইট্রেশন,
তারপর মোলারিটি হাজারি স্যার দ্বিতীয় পত্রের 3.13 3.5 এই টপিকগুলো তুমি এখান থেকে পড়ে ফেলবা। তারপর হচ্ছে কাঁচ উৎপাদনের মূলনীতি, এটা হাজারি স্যারের দ্বিতীয় পত্রের 5 অধ্যায়ের 5.2 নাম্বার যে টপিকটা আছে, এই জিনিসগুলো তুমি যদি একসাথে পড়ে ফেলো দেখবা যে এই পড়াগুলো তোমাদের আবার প্রথম অধ্যায়েও আছে। তাহলে অধ্যায় মেইনলি পড়বা তুমি প্রথম অধ্যায়টা, ওই অধ্যায়ের সাথে রিলেটেড আরো যতগুলো টপিক আছে তুমি সবগুলো টপিক একসাথে পড়ে ফেলবা। পড়ার পরে এই দিনে তোমার কাজ হবে কি, এরপরে তোমার কাজ হলো এখানে দেখো এর আগের দিন যে অধ্যায়টা পড়ছো তুমি ওই অধ্যায়টার উপর 5 অধ্যায়ের উপর তোমার একটা পরীক্ষা দিয়ে দিতে হবে, ঠিক আছে? আর প্রথম দিন যেদিন তুমি 5 অধ্যায় পড়াশোনা করতেছো ওই দিন তুমি একটা রিয়েলিটি চেক এক্সাম প্রথম দিনে দিতে পারো। রিয়েলিটি চেক মানে হচ্ছে কি, বিগত বছরের যে কোনো একটা ইউনিভার্সিটির অথবা মেডিকেলের কোনো একটা কোশ্চেনে তুমি পরীক্ষা দিয়ে ফেলো যে অলরেডি তোমার কি অবস্থা, তুমি কত মার্কস পাচ্ছ অ্যান্ড লাস্ট ইয়ারে কত মার্কে চান্স হয়েছে, ঠিক আছে? এমন যদি হয় যে তুমি কোশ্চেনটা এর আগে দেখে ফেলছো তারপরেও পরীক্ষাটা দাও, তুমি দেখবা দেখা কোশ্চেনটাতে তুমি অনেকগুলো কোশ্চেন ভুল করে রাখে দিবা। এই জন্য তোমার কাজ হবে একটা রিয়েলিটি চেক এক্সাম দেওয়া, ঠিক আছে? এইটা আমার প্ল্যাটফর্মে আমি আয়োজন করব, তোমরা হচ্ছে যদি কেউ পরীক্ষা দিতে চাও আমার সাথে যোগাযোগ রাখবা আর কি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে, ওখানে সবাই দেখবা। সো এখানে কি করলাম আমরা, যে আগের দিনের যে চ্যাপ্টারটা আমরা পড়ছি ওই চ্যাপ্টারটা একটা এক্সাম দিয়ে ফেলবো যে কোনো জায়গায়, ঠিক আছে? এক্সামটা দেওয়ার পরে এরপরে দেখো সেকেন্ড এখানে কি, তোমরা যারা ইংরেজির প্রিপারেশন নিবা, ইংরেজির প্রথম দিন তুমি হচ্ছে পড়বা স্পেলিং। স্পেলিং কোথা থেকে পড়বা, বিসিএস এর কোশ্চেন পড়বা, ঢাকা ইউনিভার্সিটি যতগুলো ইউনিট আছে সব ইউনিটে স্পেলিং এর কোশ্চেন আসে, মেডিকেলের কোশ্চেন আছে, এই সবগুলো জিনিস তুমি পড়বা। মেডিকেল, বিসিএস, ঢাকা ইউনিভার্সিটি, এর বাইরে পড়ার দরকার নাই। এর বাইরে যদি আসে পরীক্ষায় সেটা তুমিও পারবে না, আরেকজনও পারবে না, ঠিক আছে? এত কোশ্চেন আবার সলভ করা সম্ভব না, তোমাকে লজিক্যালি জিনিসটা চিন্তা করতে হবে, এত পড়ার সময় নাই তো, আর পড়লেই তো হবে না, মনে তো রাখতে হবে আবার। এই জন্য তুমি জাস্ট যেইটুকু না পড়লেই নয়, যেখান থেকে প্রশ্ন হুবহু রিপিট হয় আমরা শুধু ওই টপিকগুলো থেকে স্পেলিংটা পড়বো। অ্যান্ড তোমরা যারা সাধারণ জ্ঞান পড়বা তারা হচ্ছে ওই একই দিনে কি কি পড়বা, আমাদের কোথায় ছিলাম আমরা, এই যে এখানে। এরপরে হচ্ছে পাকিস্তানের আমলটা পড়বো, না সরি পাকিস্তান আমল না, এরপরে একটু ভুল হয়েছে, আমরা হচ্ছে এটা দ্বিতীয় দিনে হবে, এটা উপরে উঠে গেছে একটু। এরপরে দ্বিতীয় দিনে হচ্ছে আমরা কি পড়বো, এই যে বাংলায় বিভিন্ন শাসন আমল অ্যান্ড হচ্ছে ইউরোপীয়দের আগমন এবং হচ্ছে ব্রিটিশ শাসন, এই জিনিসটা হচ্ছে এদিনে পড়বো, ঠিক আছে? এটা হচ্ছে দ্বিতীয় দিনের পড়া তোমার। তারপরে এভাবে তৃতীয় দিনে ক্রমান্বয়ে আমি এখানে টপিকগুলো সাজাই দিছি, তোমাদের কাজ হবে এই টপিকগুলোর নাম ধরে ধরে তোমরা যে কোনো একটা জিকের বই থেকে পড়ে নিতে পারো, অথবা আমার যে সিস্টেমটা আছে ওই সিস্টেমটাকে তোমরা কাজে লাগাইতে পারো। ওইখানে আমি এভাবে জিনিসগুলো সাজাই রাখছি, এখানে তুমি বিসিএস এর কোশ্চেন, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন, মেডিকেলের কোশ্চেন সব চ্যাপ্টার ওয়াইজ আমি যেভাবে দিছি এভাবে আমি সাজাই রাখছি। সব প্রশ্ন তুমি যতবার খুশি ততবার পরীক্ষা দিতে পারবা, আবার তুমি হচ্ছে পিডিএফ এর মতো করে পড়তেও পারবা। একইভাবে তুমি এইভাবে যদি এই যে বাংলা ইংরেজির টপিকগুলো দেখো, এগুলো এইভাবে পড়ে পড়ে তোমাকে শেষ করতে হবে। আমি সুন্দর করে নামগুলো লিখে দিছি। আর এখানে যদি তুমি আসো, আমি একটু সায়েন্সের গুলো আরেকটু দেখাই দিচ্ছি, কারণ এগুলোতে আর তেমন কিছু দেখানো নাই, আমি তোমাকে যা বলছি ওভাবে তোমরা এটা আগাবা, সেম জিনিস। এইখানে দেখো, এখানে বুঝার আছে। এবার তৃতীয় দিন আসো, তৃতীয় দিনে আমরা কি পড়বো, তৃতীয় দিনে আমাদের পরমাণুর মডেল যে অধ্যায়টা আছে ওই অধ্যায়টা পড়বো, তবে পুরো অধ্যায়টা পড়বো না। এখানে আমরা পরমাণু মডেলের অংশটা পড়বো, বর্ণালীর অংশটা পড়বো না। বর্ণালীর আগ পর্যন্ত হচ্ছে তোমার এখানে পড়া, কারণ বর্ণালীটা আবার পড়বো তার পরের দিন হাজারি স্যারের এই যে প্রথম পত্রের এই যে 2.5 থেকে 2.10 পর্যন্ত ওই টপিকটা পড়বো। তুমি দেখবা টপিকগুলোর গোড়ায় এখানে এই যে 2.5 2.10 এভাবে লেখা আছে, ওইটা পড়বা। আর বর্ণালীর পার্টটা পড়বা আবার কোথা থেকে, ফিজিক্সের সেকেন্ড পেপারের তোমার যে অধ্যায়টা আছে এটা হচ্ছে কোনটা, কি বলো এটাকে, ভৌত আলোক বিজ্ঞান, ঠিক আছে? এই ভৌত আলোক বিজ্ঞান তুমি এখানে পড়ে ফেলবা, বর্ণালীর অধ্যায়টা। এটা মিক্স আছে, মানে মিল আছে অনেকটাই। তো বর্ণালীর যে পার্টটা আছে একই পড়া তুমি এখানেও পড়বা। সো বর্ণালীর পার্টটা আর পরমাণু মডেলের অধ্যায়টা যেটা আছে দ্বিতীয় অধ্যায়ের বর্ণালীর পার্টটা এখানে একসাথে পড়বা। এরপরে আয়ন শনাক্তকরণ পড়বা, তারপর পাতন থেকে ক্রোমাটোগ্রাফি এটা পড়বা। আবার ক্রোমাটোগ্রাফির একটা ক্রোমাটোগ্রাফি আবার তোমার হাজারি স্যারের সেকেন্ড পেপারে আছে, গ্যাস ক্রোমাটোগ্রাফি। তাহলে ওখানে তুমি গ্যাস ক্রোমাটোগ্রাফির পার্টটা পড়বা, বিয়ার ল্যাম্বার্ট গ্যাস ক্রোমাটোগ্রাফি, এগুলো তুমি ওখান থেকে পড়ে ফেলবা। তাহলে তৃতীয় দিনে তুমি কি পড়বা, বর্ণালী পড়বা, সরি চতুর্থ দিনে বর্ণালী পড়বা হাজারি স্যারের প্রথম পত্র থেকে, আর হচ্ছে ফিজিক্সের যে কোনো একটা বই থেকে সেকেন্ড পেপারে 7 অধ্যায়ের বর্ণালীর অংশটা পড়বা। এরপরে আয়ন শনাক্তকরণ, তারপর ক্রোমাটোগ্রাফি, আর কেমিস্ট্রি সেকেন্ড পেপারের দ্বিতীয় অধ্যায় থেকে তোমার বিয়ার ল্যাম্বার্ট এবং গ্যাস ক্রোমাটোগ্রাফি। এখানে এই যে টপিকগুলোর নাম্বার আমি এখানে লিখে দিছি, এই নাম্বারগুলো দেখে দেখে তোমরা পড়ে ফেলবা। কিন্তু
পরীক্ষা যখন দিবা, পরীক্ষায় কিন্তু তোমার মেইন চ্যাপ্টার হবে এইটা, পরমাণুর মডেল, ঠিক আছে না? পরমাণুর মডেল এইটা শেষ হলে তারপরে তুমি ওইটার পরীক্ষা দিবা। এরপরে দেখো এখানে যে এক্সামগুলো আমি দিছি, কোনটা এক্সাম দিবা এখানে, এখানে দেখো একদিন এখানে এক্সাম কিন্তু আমি গ্যাপ রাখছি। এটার কারণ কি? কারণ এই জায়গাটাতে অনেক পড়া, এই পড়াগুলো তোমাদের কমপ্লিট তো করতে হবে। তো ফিজিক্সের 2.9 মানে তেজস্ক্রিয়তার যে অধ্যায়টা আছে ওইটা কিন্তু তোমার এখানে পড়া হয়ে যাবে দ্বিতীয় দিনে, ওইটা তৃতীয় দিনে তুমি পরীক্ষা দিয়ে দিবা। তারপরে তুমি এখানে দেখো কেমিস্ট্রির 2 অধ্যায়ের পরীক্ষা দিবা, তারপরে দেখবা কেমিস্ট্রির 3 অধ্যায় পড়া হয়ে গেছে, তারপরে কেমিস্ট্রির 3 অধ্যায় পরীক্ষা দিবা। এভাবে পরীক্ষা দিবা একটা অধ্যায়ের উপর, কিন্তু যখন পড়বা রিলেটেড অধ্যায়গুলোকে একসাথে পড়বা, তাহলে তোমার পড়াগুলা রিলেট করতে পারবা, মনে থাকবে অনেক বেশি, ঠিক আছে? তো এভাবে তোমরা আগাও। যদি আরো কিছু জানার থাকে তোমরা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবা, আমি তোমাদেরকে আরো সুন্দর করে বুঝাই দিব। আর এই যে তুমি রুটিনটা দেখতেছো, এটা যদি তোমাদের দরকার পড়ে হোয়াটসঅ্যাপে আমাকে হচ্ছে তোমরা নক দিতে পারো, আমি তোমাকে রুটিনটা পাঠিয়ে দিব। আর যারা আমার কোর্সে আসো, কোর্সে তোমরা দেখবা যে ওখানে রুটিন অ্যান্ড রোড ম্যাপ নামক একটা সেকশন আছে, ওইখান থেকে তুমি পেয়ে যাবে, ঠিক আছে? আর এই যে পড়াগুলো তোমাদেরকে দেখাইলাম, এগুলো যদি তোমরা একসাথে গুছানো কোথাও পেতে চাও, আমি তোমাদেরকে একটু দেখাই এটাও। আমার কোর্সগুলো তুমি আসে দেখতে পারো। আমি তোমাকে যতই বলি, ঠিক আছে, তোমরা আমার কথা শুনবা না, আমি জানি। তোমরা বিভিন্ন কোচিংয়ে ভর্তি হবাই, কিন্তু ওই কোচিং তুমি সর্বোচ্চ ফলো করতে পারবা 15 দিন, এরপরে তোমাকে আবার আমার প্রয়োজন পড়বে, ঠিক আছে? তোমরা ওগুলো হচ্ছে মেনটেন করতে পারবা না। তোমরা যদি আমার কোর্সগুলোতে আসো, যেমন ধরো এখানে আমি মেডিকেলের কোর্সটা তোমাদেরকে দেখাচ্ছি, এইখানে আমি তোমাদের যে মেডিকেলের কোশ্চেনগুলো সব অধ্যায় ভিত্তিক সাজাই দিছি। ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন, এখানে মনে হয় ঢাকা ইউনিভার্সিটির সব কোশ্চেন পাবা না, ওটা ঢাকা ইউনিভার্সিটির কোর্সটাতে আছে। মেডিকেলের কোশ্চেন, বোর্ডের কোশ্চেন, যা যা লাগে, বিসিএস এর কোশ্চেন, সব কিছু এখানে চ্যাপ্টার ওয়াইজ সাজানো আছে। অ্যান্ড মেডিকেলের কোশ্চেনগুলোর একটা বিশেষ পার্ট এখানে দেখো, তুমি ধরো মেডিকেলের কোশ্চেন, এখানে সালভিত্তিক কোশ্চেন ব্যাংকটা পুরোটা পাবা। তারপর হচ্ছে তুমি ধরো পদার্থবিজ্ঞান, রসায়ন, এখানে তুমি ধরো কেমিস্ট্রি পড়বা, ধরো কেমিস্ট্রির এখানে আসলা, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার দিলাম মনে করো, এখানে তুমি যতবার খুশি ততবার পরীক্ষা দিতে পারবা, আবার রেজাল্টটাও দেখতে পারবা। ধরো আমি রেজাল্টে গেলাম, যেহেতু আমি আগে একবার পরীক্ষাটা দিছি। এখানে যদি আসো, এই যে প্রশ্নটা তোমার বইয়ের যেখান থেকে আসছে ওই জায়গাটা ছবি তুলে দেওয়া আছে, এই যে দেখো নামটাও লেখা আছে। অ্যান্ড এই পেজটা থেকে যদি আরো কোনো মেডিকেলের কোশ্চেন আসে থাকে, ওগুলো এখানে মার্ক করে দেওয়া আছে। সো তোমাকে কি করতে হবে, এই টপিকটা থেকে প্রশ্ন আসছে তাহলে এটা পুরোটাই তোমাদেরকে পড়ে ফেলতে হবে। এভাবে হচ্ছে তুমি আর প্রশ্নগুলো খুঁজে বেড়াইতে হবে না, সবকিছু এখানে আমি ছবি অ্যাড করে দিছি। যেটা এক্সট্রা রাইটার থেকে কোশ্চেনটা হয়েছে ওইটা এক্সট্রা রাইটারের ছবি দেওয়া আছে। তো তোমরা এগুলো একবার করে চেক করে দেখতে পারো। তুমি অন্য যেখানেই ভর্তি হও, আমার এই যে এক্সাম সিস্টেমটা, এটাকে তুমি হচ্ছে কাজে লাগাবা, ঠিক আছে? এটা যদি তুমি কাজে লাগাইতে পারো, তুমি দেখবা যে একদম। আর এইটার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কি, আমি যেটা তোমাদের ডেডিকেটেড এক্সামের কথা বলছি, ওইটা হচ্ছে যারা আমার কোর্সে ভর্তি হবে আমি তাদেরকে ওইভাবে নিয়ে আগাবো। কিন্তু তোমরা যদি অন্য প্ল্যাটফর্মে ভর্তি হয়ে থাকো, পাশাপাশি তোমরা কিন্তু চাইলে আমার এই এক্সাম সিস্টেমটা ইউজ করতে পারবা। আমার কোনো এক্সাম তোমার দেওয়ার দরকার নাই। তুমি এখানে আমার এই এক্সামগুলো কিন্তু আবার কি প্রিসেট করা, এই যেমন এই এক্সামটা। তো তুমি যখন তোমার ওই কোচিংয়ে যেই অধ্যায়টা পড়াবে, ওই অধ্যায়টার প্রশ্নগুলো তুমি কিন্তু আমার এখান থেকে সলভ করতে পারবা, ঠিক আছে? এটা আমার হচ্ছে তোমরা যেমন একটা যে কোনো একটা প্ল্যাটফর্মে যেমন ধরো যে একদম কোশ্চেন ব্যাংকগুলো যেভাবে সলভ করো, এখানেও কিন্তু ভাবে সলভ করতে পারবা। আবার তোমাদের ইচ্ছা মতো যতবার খুশি ততবার পরীক্ষাও দিতে পারবা, ঠিক আছে? এই হচ্ছে আলোচনা।